আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 16 ডিসেম্বর কনসার্টের ঘোষণা বিএনপির। এদিকে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের মাস্টারমাইন্ড। জানাবো বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে, বলছেন রুজভী। ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিল বিএনপির 3 সংগঠন। 50 বছর ধরে বহু শিল্পকে লালন করা হচ্ছে, এখনো তারা শিশু, বলছেন অর্থ উপদেষ্টা। জামায়াত নেত্রীকে ফাঁসানোর চেষ্টা, টেকনাফের মাদক দ্রব্য অধিদপ্তরের কার্যালয় ভাঙচুর। এবং সর্বশেষ জানাবো শীতে কাঁপছে রাজশাহী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 16 ডিসেম্বর কনসার্টের ঘোষণা বিএনপির। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সর্বজনীনভাবে উদযাপন করবে সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির অনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের মাস্টারমাইন্ড। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনা যথাযথ বিচারের দাবি জানিয়েছে ঢাকা কলেজ ছাত্র দল। তারা বলছে, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে অসংখ্য মানুষকে খুন, গুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা মানবতা বিরোধী লঙ্ঘনের মাস্টারমাইন্ড। নেতাকর্মীরা বলেছেন, ছাত্র দলের নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। সে সময় আমাদের মানবতা বিরোধী না মানবাধিকার বলতে কোনো কিছু ছিল না। নির্বাচনে গণগ্রেপ্তার করা হয়েছে, তাই এখন সময় এসেছে সব ফ্যাসিবাদী আচরণের জবাব দেওয়ার। গুম, খুন এবং নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। ঢাকা কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি পদে পদে মানবতা বিরোধী লঙ্ঘন করেছে। বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি। অসংখ্য নেতৃত্ববৃন্দকে গুম, খুন করেছে। তারা এখনো ক্ষমতা দখলের পায়তারা করছে। এখন সময় এসেছে মানবতার প্রতিষ্ঠা সোচ্চার হওয়ার। সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, স্বৈর শাসক আওয়ামী লীগের আমলে বাংলাদেশের অসংখ্য মানুষ গুম, খুনের সাক্ষী হয়েছে। আমরা মানবাধিকার সমুন্নত একটি বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের আগামী বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে, বলছেন রুজভী। বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমরা ভারতীয় শাল নিব না। এই দেখেন বাংলাদেশের খদ্দর শাল, শীত যাচ্ছে না। রাজশাহীতে শীত তো বেশি, তারপরেও পরে এসেছি। এই পরেই আমরা জীবন যাপন করছি, আগেও করেছি, ছোটবেলা থেকেই পড়েছি। এখন গ্লোবালাইজেশন হয়েছে, ভারতীয় পণ্য আসছে, তারা ভারত তাদের পণ্য নিয়ে গর্ব করে। আমরা আমাদের পণ্য নিয়ে গর্ব করব না? আমাদের রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি, গামছা, পাবনা, সিরাজগঞ্জের তাঁতের শাড়ি সব আছে। আমরা ভারতীয় পণ্য এজন্য বর্জন করছি, কারণ তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। রিজভী বলেন, ভারত সবসময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। এই কারণে তারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করে। শেখ হাসিনা এখন যেহেতু পালিয়ে গেছে, এই কষ্টে ভারতের শাসক গোষ্ঠী সবাই মন খারাপ করে বসে আছে। এজন্যই অপতথ্য, অপপ্রচার তারা চালাচ্ছে। এটি করে কোনো লাভ হবে না। ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিল বিএনপির 3 সংগঠন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অপপ্রচেষ্টার প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। এই 3 সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক জানিয়েছেন, আমরা বন্ধুসুলভ প্রতিবেশী চাই, কোনো আগ্রাসীমূলক মনোভাবের প্রতিবেশীর দরকার নেই। তারা জানান, ত্রিপুরার বাংলাদেশে সহকারী হাই কমিশনে ভাঙচুর, পতাকা অবমাননা, সম্পদ বিনষ্ট করা, এসব অবমাননার বিচার দাবি করা হয়েছে স্মারকলিপিতে। একই সঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমের এক পেশে উস্কানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো সংবাদ যাতে পরিবেশনা না করা হয়, সে বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অস্বীকার করা যাবে না উল্লেখ করে
অবন্ধুসুলভ আচরণ থেকে যাতে ভারত বিরত থাকে সে বিষয়টি খেয়াল হয়েছে বলে জানান সংগঠনগুলোর নেতারা। এর আগে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল দলের পদযাত্রা রামপুরায় পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় হ্যান্ড মাইকে গুলশান জোনের ডিসি তারেক আহমেদকে বলতে দেখা যায়, আমরা যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে সাধুবাদ জানাই। তিনি 3 সংগঠনের 6 জন প্রতিনিধিকে স্মারকলিপি দিতে ভারতীয় হাই কমিশনে নিয়ে যাওয়া হবে বলে জানান। তারেক আহমেদ বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই পুলিশ করছে। বিশৃঙ্খলা না হলে আমরা কিছুই বলবো না। যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানায়। ভারতীয় হাই কমিশনের সিকিউরিটি বিভাগের প্রধান কর্মকর্তার সাথে কথা হয়েছে বলে নেতাদের জানান তিনি। পরে 3টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট 6 জনকে পুলিশ ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দেওয়ার জন্য গাড়িতে করে রওনা দেয়। 50 বছর ধরে বহু শিল্পকে লালন করা হচ্ছে, এখনো তারা শিশু, বলছেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, 50 বছর ধরে বহু শিল্পকে কর অব্যাহতি দিয়ে লালন করা হচ্ছে, কিন্তু তারা এখনো শিশু শিল্পই রয়ে গেছে। অর্থ উপদেষ্টা বলেন, 50 বছর যাবত বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে, কিন্তু তারা নিজেদেরকে এখনো বড় ভাবতে পারে না। তারা নিজেদেরকে শিশু মনে করে। তাদের নাম আর বললাম না। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই কর ছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এনবিআর এর কর্মকর্তাদের উদ্দেশ্যে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীরা এনবিআর নিয়েই অভিযোগ করেন বেশি, তাই কর্মকর্তাদের ব্যবসায়ীদের কথা শোনার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, ব্যবসায়ীদের কথা ম্যান্ডেট আছে, সব চাইতে নিয়ে দেওয়া যাবে, সব চাইলেই দিয়ে দেওয়া যাবে তাও নয়, তবে একটু যৌক্তিক সিদ্ধান্ত থাকতে হবে, তারপর প্রতি মর্মত্ববোধ থাকতে হবে, তাদের প্রতি মমত্ববোধ থাকতে হবে। সবাই এনবিআর চেয়ারপারসন আব্দুর রহমান খান বলেন, ট্যাক্স কমপ্লায়েন্সের ঘাটতি দূর করার ক্ষেত্রে কঠোর হওয়া দরকার। যেখানে কমপ্লায়েন্সের ঘাটতি আছে সেখানে বড় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, যেখানে কর প্রতিপালন হবে না সেখানে কঠোর হতে হবে, তবে করদাতাদের যেন কর কার্যালয়ে আসতে না হয় সে ব্যবস্থা করা হচ্ছে। দেশে যে পরিমাণ ভ্যাট রেজিস্ট্রেশন থাকার কথা তার চাইতে অনেক কম রয়েছে বলে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট রেজিস্ট্রেশন করে রয়েছে মাত্র 5 লাখের মতো, অথচ এটা 20 থেকে 25 লাখ হওয়ার কারণ নেই। কিভাবে ভ্যাট রেজিস্ট্রেশন বানানো যায় তা নিয়ে কাজ চলছে। আজ 10 ডিসেম্বর দেশব্যাপী জাতীয় দিবস পালিত হচ্ছে। 15 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ভ্যাট সপ্তাহ পালন করবে রাজস্ব বোর্ড। জামায়াত নেতাকে ফাঁসানোর চেষ্টা, টেকনাফে মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যালয় ভাঙচুর। কক্সবাজারে টেকনাফের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। মোহাম্মদ ইসমাইল টেকনাফ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া বাসিন্দার মৃত নূর আজিজের ছেলে। টেকনাফের সাবেক কাউন্সিলর ও পৌর জামায়াত ইসলামীর সহসভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, সোমবার সন্ধ্যার দিকে সাদা পোশাকে আমার গাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 4 সদস্য এসে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে আটক করে তুলে নেওয়ার চেষ্টা চালায়। কারণ জানতে চাইলে তারা অফিসে গেলে জানতে পারবেন বলে তুলে নিয়ে যেতে চাইলে স্থানীয়দের বাধাই নিয়ে যেতে পারেনি। এ ঘটনার পর রাত 8টার দিকে স্থানীয় জনতা জালিয়াপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টেকনাফ বাস স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেকনাফ পৌরসভার হোটেল নিউ গার্ডেনে অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে ঘেরাও করে এবং লাঠিসোঁটা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। টেকনাফ মডেল থানা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এর আগে বিক্ষোভকারীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় ভাঙচুর চালিয়েছে। টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক সিফাতুল্লাহ বলেন, সোমবার বিকেলে টেকনাফ 9 নম্বর ওয়ার্ডের কুলালপাড়ার আলমগীর বাড়ির অভিযান চালিয়ে 1,10,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। গোপন সংবাদে আরো একটি খবর ছিল, একই ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে ইয়াবা রয়েছে এবং সংবাদ পেয়ে ওই বাড়ি গেলে মোহাম্মদ ইসমাইল লোকজন আমাদের উপর হামলা করতে আসে। পরে তারা মিছিল সহকারে গিয়ে টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তরে অফিস ভাঙচুর করে। অফিস ভাঙচুরের বিষয়ে মামলা দায়ের করা হবে। শীতে কাঁপছে রাজশাহী।
রাজশাহীতে গত সোমবার থেকে বেড়েছে শীত, এর মধ্যে হয়েছে বৃষ্টি, ফলে শীতে জাবুথুবু হয়ে পড়েছে রাজশাহীর মানুষ। আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী আগের দিন সোমবারের চেয়ে মঙ্গলবার তাপমাত্রা বেড়েছে, কিন্তু শীতের তীব্রতা আগের দিনের চেয়ে বেশি। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, সোমবার ভোর 6টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.3 ডিগ্রি সেলসিয়াস। এই দিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সারাদিনেও রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি। দুপুরে পার হয়ে হালকা বৃষ্টি, সন্ধ্যার পর থেকে কুয়াশা ঢেকেছে প্রকৃতি। সড়ক মহাসড়কে গতি কমিয়ে চলাচল করে যানবাহন। মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে মোড়া ছিল প্রকৃতি। দুপুরের পর রাজশাহীতে সূর্যের দেখা মেলে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আনোয়ারা খাতুন বলেন, এখন তাপমাত্রা এরকমই থাকবে, কিছুটা কমতেও পারে। এদিকে শীত নামলেও রাজশাহীতে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারিভাবে শীতবস্ত্রের ব্যবস্থা হয়নি, এখনো কোনো বরাদ্দ আসেনি বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ। তিনি বলেন, এখনো শীতবস্ত্র বরাদ্দ আসেনি, বরাদ্দ এলে বিতরণ করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।